অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি আলোচনাটা একটু ভিন্ন মোড়ে চলে গেল, কারণ হাবিবুর রহমান হাবিব আসলে বিএনপির একজন শীর্ষ নেতা হয়েও তার অসহায়ত্ব প্রকাশ করছেন এবং সেটা তিনি বলছেন যে তিনি অসহায়ত্ব প্রকাশ করছেন। অন্যদিকে আজকে সালাউদ্দিন আহমেদ ওই যে বিএনপির মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের পরে তিনি বলেছেন সরকার উত্তরাধিকার সূত্রে যে পরিস্থিতি পেয়েছে তা বিবেচনায় রাখতে হবে এবং তিনি বলেছেন এই অল্প সময়ের চেয়ে বেশি কিছু সম্ভব নয়, তবে কথা দিচ্ছি দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আনা যাবে না। 6 মাসে অন্তর্বর্তী সরকার আসলে তার 1.5 বছরে যেভাবে পুলিশ প্রশাসনকে পেয়েছিল, গত 6 মাসে কি সরকার কিছুটা উন্নতি ঘটাতে পেরেছে? তিনি বলছেন যে আসলে তার কথা পুলিশ শুনছে না, পুলিশ আসলে সন্ত্রাসীদের কথা শুনছে, এটা তার অভিযোগ। আপনি কি মনে করেন সরকার আসলে যথেষ্ট সময় পায়নি কিংবা সহযোগিতা পায়নি? আজকে হাবিব ভাই সত্য কথা বলে বিদায় হাবিব এখানে টকশো করতে আসে। কারণ আপনি জেনে রাখবেন, আপনি যখন সত্য কথা বলবেন তখন আপনি সরকারের কাছে গ্রহণযোগ্যতা হারাবেন, মুখে গল্প যতই করুক। আর যখনই আপনি সরকারের পক্ষে কথা বলবেন তখন আপনি আনপপুলার হবেন। আর আপনি সরকারে যাওয়ার পর কে আনপপুলার হইল এগুলো কেউ মাখে না, কারণ সরকারে যাওয়ার পর আপনি 100% সিকিউর ফিল করেন আপনাকে। সে কারণে আজকে যে কথাটা হাবিব ভাই বলল, আপনি ধরেন মাদকের কথা বলছে, উনি অস্ত্রের কথা বলছেন, মাদক নিয়ন্ত্রণ, অস্ত্র নিয়ন্ত্রণ। আমি তো বিএনপির কোন সংসদ সদস্যরে আমি সংসদে বলতে শুনি নাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ কিংবা পুলিশ কথা শুনতেছে না। একটা তো হবে, আইদার প্রশাসন আপনার কথা শুনতেছে না, হ্যাঁ, অথবা আপনি ব্যর্থ। এর মাঝামাঝি কিছু নাই, এর মাঝামাঝি তো কিছু নাই। সে কারণে এর মাঝামাঝি একটু মনে হয় আছে, এই যে উত্তরাধিকার সূত্রে পাওয়া এত দ্রুত পরিবর্তন সম্ভব নয়, এটাই তো মাঝখানে থেকে যায়। এই সমস্ত গল্প কেউ কাউন্ট করবে না, কোনো যুক্তি নাই করার। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আপনি উত্তরাধিকার সূত্রে কি রিসিভ করছেন? উত্তরাধিকার সূত্রে রিসিভ করছেন সংকট, তেল সংকট, গ্যাস সংকট, XYZ, হোয়াট এভার ইট ইজ, টাকা চলে গেছে আগ্রুম বাগরুম। আপনি ডাইরেক্ট উত্তরাধিকার সূত্রে রিসিভ করেননি, ডাইরেক্ট উত্তরাধিকার সূত্রে রিসিভ করছে অন্তর্বর্তীকালীন সরকার। 18 মাস তিনি ছিলেন, ওই 18 মাসে বিদ্যুৎ গ্যাসের এই করুণ পরিণতি হয় নাই। তাহলে উত্তরাধিকার সূত্রে তো আপনি রিসিভ করেননি, তার আগে 18 মাস চালাইছে আরেকজনে। সে কিভাবে চালাইছে? আমি আবারও বলছি, উত্তরাধিকার আপনি রিসিভ করেননি, আপনি রিসিভ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রে রিসিভ করছে, অবস্থা মোটামুটি ভালো রেখে গেছে, সেই অবস্থা আপনি রিসিভ করছেন। তারপর আপনি 6 মাস পার করছেন। আপনি স্টাবলিশ দল, কথায় কথায় বলেন আপনি স্টাবলিশড। আপনার কাছে রাজনীতি শেখার নাই, আপনার রাজনীতি শিক্ষা দেন মানুষকে। ও তো ইউনুস তো ছিল একটা আনারি, দেশটা 12টা বাজায় গেছে সবাই বলতেছেন। এই 12টা বাজাইছে, তখনও তো বিদ্যুতেরই কমপ্লেন ছিল না। আপনার কাছে কমপ্লেন আসবেন কেন? কেউ কেউ বলেন 6 মাস হানিমুন। হোয়াই? কেন হানিমুন বলতে? হোয়াট ডু মিন? 6 মাস কি সংসদ চলে নাই? চলছে। 6 মাস এমপিরা বেতন নেয় নাই? নিছে। তো সব যদি চলে, হানিমুনটা কিসের? অন্তর্বর্তীকালীন সরকার সময় কি আপনি একবারও বলছিলেন যারা আজকে তাদের পক্ষে? আমি বলি না, সরকার বলছে, অনেকে এসে বলে হানিমুন পিরিয়ড। এই ভদ্রলোকরাই তো কোনোদিন বলেন নাই উনি অন্তর্বর্তীকালীন সরকার, ওনাকে 6 মাস হানিমুনের পিরিয়ড দেন। ফ্রম ডে ওয়ান আমরা আন্দোলন দেখছি। সেই আন্দোলন কোথায়? ওই আন্দোলনটা কারা করাইছে? ওই সময় এটাও তো শুনছি, ওই সরকারকে আপনার কেউ টিকতে দিতে চায়নি। দায়িত্বশীল ব্যক্তি বলছেন আমি বুকে পাথর বেঁধে মেনে নিছি, তার মানে আপনি মানেননি। তারপর 18 মাস চোখে চোখ রেখে কথা বলে গেছে। আজকে যাই হোক, একসময় ইতিহাস হবে এই ঘটনা, কাজে এইসব কেউ অ্যালাউ করবে না। এখন আসেন, আপনার মূল বিষয় হলো আন্দোলন সংসদে না রাজপথে, এই বিষয়ে আপনি বলছেন। মানুষ, আপনি প্রথম আসেন, সংসদের কাজ কি? সংসদ কি দাবি দেওয়ার জায়গা? না। নাকি সংসদ দাবি দেওয়ার ভিত্তিতে প্রয়োজনীয় আইন বানানো? নিশ্চয়ই আইন প্রণয়ন। অফকোর্স। যদি বলে আইনের বাইরে কিছু, টোটালটা ইল্লিগাল। এবং 55 বছর যাবত এমপিরা ইল্লিগাল কাজ করে আসতেছে। টেলিফোন করে ওরে ভর্তি করাও, ব্রিজের কাজ দেখো। ইট ইজ নট ইউর জব। যান না উপজেলা চেয়ারম্যান হন, আপনি থাকবেন এমপি, হবেন মন্ত্রী, বানাইবেন আইন, তা না করে আপনি ব্রিজ বানান কেন? কারণটা কি? এখন আসেন, যেহেতু সংসদ দাবি দেওয়ার জায়গা না, সুতরাং দাবি দেওয়ার জন্য রাজপথ। এখন বলতে পারেন রাজপথে যাবে কেন? এই সংসদে আসার আগে বহু দাবি দেওয়ার রাস্তায় ছিল, তার পরিপ্রেক্ষিতে বহু আইন হওয়ার কথা। আপনার এসে থামশো করলেন টোটাল জাতির কাছে, তাহলে রাজপথে যাবে না?
জুলাই সনদ বাস্তবায়ন করবেন, অক্ষরে অক্ষরে পাণ্ডিত্যের সাথে বলেন, তার সাথে কিন্তু একটা কথা উজ্জ্ব রাখেন, নোট অফ ডিসেন্ট সহ। দেশের মানুষ এত বোকা না। আপনারা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে চান, তারপরেও ভীত সন্ত্রস্ত কেন? 70 অনুচ্ছেদে বলা আছে সংশোধনীতে, যেটায় দায়িত্বশীল দল একমত, সেটা কি? অনাস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটার ব্যাপারে দলের বাইরে যাইতে পারবে না। এবং বাকিটায় দলের এই সাংসদদের ইচ্ছা। এইটাই একমত। নোট অফ ডিসেন্ট এখানে দেয় নাই, এই একমত এই সরকারের দলের লোকজন। তো 70 অনুচ্ছেদটা সংশোধন না করে নির্বাচনটা করে ফেললেন রাষ্ট্রপতি নির্বাচন। কারণ কি? সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, অনাস্থা। তা না হলে আপনি ওই একটা জায়গাও যদি সংশোধন করে আজকে প্রেসিডেন্ট নির্বাচনটা করতেন, তাও তো প্রেসিডেন্ট নির্বাচনে তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব নির্বাচিত হইতেন। আমি তর্কের খাতিরে বলতেছি। ওনাদের 251টা 52টা সিট টোটাল নারী আসন নিয়ে। কথার কথা, এখানে যদি 20টা ছুইটাও যাইতো, তাও 49। এখানে যদি 49টার ভিতরে 30টা ছুইটা যাইত, তাও তো তিনিই হইতেন। কথার কথা, তাও তো একটা ইতিহাস থাকতো, একটা সংশোধন করছেন। আপনি 90 দিনের টাইম আছে করার, আপনি 27 দিনের মাথায় করে ফেললেন। ইউ আর অ্যাফ্রেড অফ। আপনাদের ভিতরে সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? বাংলাদেশের রাজনীতি। এখন আরেকটা কথা বলি, গুম আপনি আনবেন, যে গুম অধ্যাদেশ আনার কথা, গুম আইন। আপনি গুম আইনের দরকারটা কি? ওখানে বলা আছে আইনে নিশ্চয়ই আসবে, যদি কেউ গুম হয় তাহলে বিচারটা কি হবে। কেন স্ট্রেট গুম হবে না? গুম হবে তারপরে বিচার করবেন, মানে কি? আপনার স্বার্থে যদি আপনি কাউকে গুম করান, তারপরে আপনি তার বিচার করেন, সে তো মার্সি পাবে না। কিন্তু ওই হিসাব করলে তো জনাব রাজ্জাকি, যে আসলে কোনো আইনেরই প্রয়োজন নেই। না না না, আইন শৃঙ্খলার তো কোনো আইনের, যে আমি কোনো অপরাধী ঘটতে দিব না। ইয়েস 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 ইয়েস। আপনি তো ওইভাবে আসেন, কোন আইনটা লাগে কেন? এইটা বলেন। আইনটা লাগে অপরাধের শাস্তি বিধানের জন্য। গল্প গুলো বাদ, ওই সমস্ত কথা আমার কাছে চলবে না। টপ যদি আইন না মানে, বটম মানবে না। আমি বুঝাইতে পারছি আপনাকে? টপ, আপনি রাত্রে 12টায় বাসায় ফেরেন, আপনি রাত্রে 2টায় বাসায় ফেরেন, ফর এক্সাম্পল। আপনার ছেলে যদি রাত 9টায় ফেরে, আপনি কি তারে বলতে পারবেন মাগরিবের মধ্যে চলে এসো? তখন যদি বলে, বাবা তুমি তো রাত 2টায় ফেরো, এটার জবাব কি? তো আপনি আইন মানবেন না, আপনি আইন বানাবেন। হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট? আপনি জনগণের আশা আকাঙ্ক্ষা মানেন নাই। ইউ আর শোয়িং থাম টু গণভোট, ইউ আর শোয়িং থাম টু জুলাই সনদ। আপনি কিভাবে এক্সপেক্ট করেন আপনি আইন করলেই মানুষ মানবে? আপনি কি আইনের ঊর্ধ্বে? আচ্ছা, এই জায়গাতে একটু, আর ইউ অ্যাবভ দ্য ল? হাবিবুর রহমান হাবিব, আর ইউ অ্যাবভ দ্য ল, মানে এই প্রশ্নের উত্তর আছে কিনা। দ্বিতীয়টা হচ্ছে যে সরকার কিন্তু বারবার বলছে যে তারা অক্ষরে অক্ষরে পালন করবে, এবং আমরা দ্বিতীয় অধিবেশনটা দেখলাম যে বাজেট অধিবেশন গেছে, তো প্রথম অধিবেশন তো একদমই শুরুতে, এবং তৃতীয় অধিবেশনে আসলে এমন কোনো সম্ভাবনা আছে কিনা, মানে সরকার কি তার এই প্রতিশ্রুতি রক্ষার কোনো নিদর্শন এই সংসদে দেখাবে কিনা? আমি বিজ্ঞ আলোচকের কথার ঝঞ্ঝনাতে আমি একেবারে বিমর্ষ তো এটুকুটা বলতে চাই যে 70 অনুচ্ছেদ উঠিয়ে দিয়েও যদি রাষ্ট্রপতি নির্বাচন করতো, তাহলে পাশ তো আমরা করতামই। ফখরুল আলমগীরের ক্লিন ইমেজ এবং অলির দিগবাজি, বিভিন্ন বক্তব্যের কারণে আমার মনে হয় স্বতন্ত্র প্রার্থী এবং ওই 11 দলের জোটের কেউ না কেউ ফখরুল আলমগীরকে ভোট দিতেন। ভোটের সংখ্যা হয়তো আরো বাড়তো। আমি মনে করি এটা করলে ভালো হতো, আজকে প্রশ্ন হতো না। আর যে কথা আমি বলি, আমার রাজ্জাকির ভাইয়ের একটা কথা খুব জোরে সোরে বলেছেন, সেই কথাটা আমি খুব সঠিকভাবে তীব্র প্রতিবাদ করছি। 18 মাস কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট উত্তরাধিকার পেয়েছিল বিদ্যুতের, গ্যাসের। আমরা সরাসরি না। এখানে একটা জিনিস আমাকে বলতেই হবে, ওই 18 মাসের মধ্যে তো ইরান আক্রান্ত হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দ্বারা। এই 18 মাস যে আক্রান্ত হতো, তারপরে যদি তারা বিদ্যুৎ গ্যাস ঠিক রাখতে পারতো, তাহলে এখন এসে বিএনপি এটা বললে কথাটা মানা যেত না। কিন্তু মনে রাখতে হবে, ইরান আক্রান্ত না হলে অন্তত আর কিছু হোক, তেলের লাইনও হতো না, বিদ্যুতের ঘাটতি হতো না। আমি আপনার সাথে একমত। তো আমি একমত। একটু 30 সেকেন্ড অ্যাড করে দিই। একমত। সেটা হলো কি, যে আপনি যুদ্ধের কথা যদি বলেন, ফাইন, তাহলে হাসিনা ভালো রেখে গেছিল, সে পাইছে, অথবা হাসিনা ভালো রেখে যায়নি। যাই হোক,
তাহলে আপনি দিতে পারবেন এসব না বইলা দলমত নির্বিশেষে আমরা যুদ্ধ থামানোর ব্যবস্থা করি না, সেটা তো আলাদা কথা। এছাড়া রাস্তা না, কি? সেটা আবার আপনি যুদ্ধ থামানোর ব্যবস্থা করবেন, সেটা হয়তো- statement দিবেন না, না, বলবেন না, না। উত্তরাধিকার সূত্রে পাইছেন। না, না, উত্তরাধিকার সূত্রে মানে কি? না, না, যুদ্ধটা তো এই অনাকাঙ্ক্ষিত, যুদ্ধ এটা কি তো আর- অফ সিলেবাসে ছিল না। সেক্ষেত্রে আমাদের কথা- লবি এখন হওয়া কথা তো উচিত। আপনার যুক্তি আমার দেবো। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব যুদ্ধ জায়গায় লবি থামানোর কথা একটাই, ভাই বললে তো যুদ্ধ যুদ্ধ থামান। থামবে না বাবা। জি জি, আপনি যুদ্ধ শেষ করেন। থামানোর কথা বললে তো যুদ্ধ থামবে না, না। থামবে না তো আমিও জানি। ছোট ভাই, কিন্তু আমিও কথা জানি। হলো এটা আমার কথা, আমি বাস্তব কথা আমি বলতে চাই। এবং গ্যাসের যে সংকটটা দেখা দিয়েছে, এই গ্যাস 15.5 বছর বিগত সরকার উত্তোলনের চেষ্টা করে নাই। এই সরকার মানে শুরু করার চিন্তা ভাবনা করে বাফেক্সকে কাজে লাগানোর চেষ্টা করতেছে। তারা করে না কেন? তারা এলএনজি নির্ভরশীল হয়ে তাদের ব্যবসায়ীদেরকে বড়লোক বানানোর চেষ্টা করেছিল। মাঝখানে যে গ্যাসের সংকটটা হলো, এলএনজিটা নিয়ে এসে দুইটা জাহাজের একটা জাহাজের গ্যাস ওখান থেকে এলএনজি পাইপলাইন দিতে গেলে যে মেশিনারিজের ত্রুটি দেখা দিয়েছিল, আর একটা পেপার প্রত্যেক করে ঝড় হওয়ার কারণে, যে কোনো কারণেই হোক, জাহাজটা ঠিকমতো ভিড়তে পারেনি, যে কারণে এই যে গ্যাসের লাইনটা হয়েছিল। এটা বিএনপির সৃষ্টি না, বিএনপি একটা বাহ্যিক বা বৈশ্বিক ঘটনার মধ্য দিয়ে বিগত সরকার, এটা আপনি ওকে মানে নিতেই হবে। এখানে তারেক রহমানকে আপনার ওইভাবে কথাটা না বললেই ভালো। উনি যে ভাষায়, যে সুন্দর ভাষায় সবাইকে সম্মান করতেছেন, ওনার প্রতি সম্মানটা থাকা উচিত। এই বাংলাদেশের প্রথম একটা ঘটনা যে একটা মানুষ তার জীবনে এত রিস্ক থাকা সত্ত্বেও সে তার সিকিউরিটি কমিয়ে দিয়েছে। নর্মালি সে যায়, যানজটে পড়ে, সিগন্যালে দাঁড়িয়ে থাকে, সে চেষ্টা করছে, জনগণের কাজ করার চেষ্টা করতেছে। আমরা যদি তার কথা অনুসরণ করি, বাংলাদেশটা সামনের দিকে যদি এই যুদ্ধ না থেমে যায়, আমার মনে হয় যে তারেক রহমানের নেতৃত্বে দেশটা এগিয়ে যাবে। কিন্তু যুদ্ধের নাম থাকলে আজকে যেন 11 দল যদি ক্ষমতা থাকতো, তারা কি পারত? তারা যদি বঙ্গোপসাগরে পাইপ লাগিয়ে দিত আর সব পাইপে এসে সব ডিজেলে পরিণত হতো, পাহাড়ে একটা টুকা দিলে সব গ্যাস এসে আমাদের সব পাইপলাইন ঢুকে যেত। এমনকি এই যে গ্যাস একমাত্র তেলের, আমি একটা মানে সাধারণ উদাহরণ দিই, মাছ, মাংস, বাউচি, চিনি, কি আপনার তেল, লবণ, তেল সব আছে, লবণ নেই। ওই তরকারি যত বড় বাউচি কি দেন না কেন, সেই বাউচিও রান্না করতে পারবে না, লবণ নেই। তো ডিজেলটা হলো লবণ। এক ডিজেলের কারণে 15% বাড়ানোর কারণে 40% দাম বাড়িয়ে দিয়েছে, ব্যবসার সুযোগ নিয়েছে। আপনার বাস ভাড়া, ট্রেন ভাড়া, আপনার পরিবার সব বেড়ে গেছে। যদি আক্রান্ত না হতো, তাহলে আমার ডিজেল দাম যদি বাড়াতে না হতো, তাহলে আপনার আজকে এই পরিস্থিতি হতো না। সেটা মাথায় রাখতে হতো। কথায় কথায় আপনি আওয়ামী লীগকে 30 দিনে তাড়িয়েছেন, একে 6 ঘন্টা তাড়াবেন, এই হুঙ্কারটা বাদ দিতে হবে। আপনার কারা? কে কয়? জামাত বলে। এটা তামাশা। শফিকুর রহমান কি বলছে? এটা তামাশা। পরশুদিন না কালকে বলেছে কি 6 ঘন্টা 24 ছিল না, 24, এটা তো করেন ওলি বলতো। এই মামুনুল হক আর পরে নাহিদ আর শফিকুর এক হলো 7 দিনের ভিতরে সরকার চলে যাবে। তো 7 দিন 3-7-21 দিন তো চলে গেছে। এবং বলছে কি 24 আমাদের রিহার্সাল, এখন ফাইনাল খেলা। তাহলে বাবা 5 তারিখ পরে কেন বললেন আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি? এই যে কথাবার্তা, একটা পর্যায় থেকে এইসব কথাবার্তা মোটেই তো ঠিক না। এখন আপনি আসেন, আমার ওখানে আমি নির্বাচন করেছিলাম, জামাত ইসলাম একটা দল যার নীতি নাই, আদর্শ নাই, কথাই বলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, কোরআনের আইন প্রতিষ্ঠা করবো, সতকে স্মরণ করবো, অর্থাৎ অসতে ভরা। তারা হিন্দুদেরকে নমিশন দেয়, কৃষ্ণপথকে নমিশন দেয়। আল্লাহর আইনে আছে, হিন্দুকে নমিশন দিয়ে তাকে সংসদ নিয়ে আসে, ও কি বিসমিল্লাহ বলবে? এই যে অবস্থা, বিতর্কিত জিনিস। আমার ওখানে ভোট চুরি করছে, আওয়ামী লীগের ভোট নিয়েছে, আওয়ামী লীগের সেক্রেটারির ভাইরা, পৌরসভার মেয়রের ভাইরা, এগুলি তৈরি করছে। এই স্বচ্ছতা নাই, টাকা দিয়ে ভোট কিনতে, প্রশাসনকে ভোট কিনেছে। আমি তো বলবো ভোটে এখন আমি গুনলে 10,000 ভোট বেশি আছে। আমার দলের কাছে আমার বক্তব্য, মাননীয় প্রধানমন্ত্রীরা জানেন, উনি আমাকে 2টার সময় ফোন করেছিলেন যে আপনি ঘরে ভোট তো হয়ে যাচ্ছে। আসলেই তো ভোট হয়ে গেছে, রাতের বেলা ভোট মেরেছে। আমি সাক্ষী হিসাবে বলতেছি, বাস্তব, আমি মিথ্যা কথা বললাম, অসত্য কথা বললাম। আমি তো ওখানে হারি নাই। তারপর ভোট, ধানাশির ভোট 10-12 হাজার ভোট দাঁড়িয়ে ঢোকানো আছে। মানে আপনাকে জানানো হয়েছে যে আগের রাতেই ভোট হয়ে আমাকে গেছে? চেয়ারম্যান রাত্রে আমি এসার নামাজ না পড়ে শুয়ে পড়েছিলাম, খেয়েছিলাম কেন না, 2টার সময় উঠে ঘুমিয়ে নামাজ পড়ে জানাবো। হঠাৎ ফোন করলাম, ভাই কেমন আছেন? ভালো। কোথায় বাসা? আপনি বাসায়? আপনার ভোট তো হয়ে যাচ্ছে। ভোট হবে কেন? ইন্টারভিউ গভর্নমেন্ট ক্ষমতায়, কোন দল ক্ষমতা না। ও তাহলে তার হয়ে গেলেন। তারেক রহমান ফোন করছে, তারপর সত্যি ভোট মারতেছে। একটা সেন্টারকে ভোট শুরু হলো, গুঞ্জায় 34টা ভোট, 4টা ব্যালট বই নাই। পরে আর্মিকে পিটায় ওকে ধরে নিয়ে আসলো সিদ্ধার্থ অফিসার কাছে। এইভাবে আমি আমার কথা শেষ করে দেন। আজকে আমার দলের কথাই বলবো। আমার দলের তো আমার ব্যাপারটা বিশেষ করে আর কারোর ব্যাপার না, 300 আসনের ব্যাপারও না। আমার ব্যাপারটা আমার দলকে অবশ্যই বুঝতে হবে। আমি একটা সংগঠন থেকে এসেছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম,
আমি স্বেচ্ছাসেবকের অ্যাক্টিং কনভেনর ছিলাম। আমি আজকে 30 বছর ধরে এই দলের পক্ষে কাজ করতেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে যত প্রধানমন্ত্রী চোখে চোখ রেখে কথা বলছে, ম্যাডামকে যখন বিদেশে দেওয়ার কথা বলে যখন অফিস খোলা রাখলো, পাসপোর্ট অফিস, বিদেশ যেতে হবে বলে আনছিলক, তারপর যখন দিলেন না, আমি তখন কি বলেছিলাম, এই আইনমন্ত্রী আনছিলক সাহেব, আপনি কাজ সেই এর সন্তান না আপনার? ভাবলাম কে যে প্রখ্যাত আইনজীবী, তার সন্তান তো আপনি। প্রেসিডিয়ামের সদস্য, অনেক দাম আপনার। সেখানে আপনার বাবা শুধু টাকার জন্য এর সাথে আইনজীবী নিতে, তার সন্তান না, আপনি তার দুর্নীতিবাজ। আপনি প্রমাণ করতেন দুর্নীতিবাজ না, আমাকে এখানে ধরে নিতেন, আর আমি বলতাম দুর্নীতি, চোখে চোখ রেখে কথা বলছে। তা আমার বিরুদ্ধে আওয়ামী লীগ তো যাবেই। আওয়ামী লীগের গ্রুপ না, মন্ত্রী গ্রুপ, দুর্নীতিবাজ গ্রুপ, সব গ্রুপ মিলে এক হয়ে সেখানে তাদের আরো বাইরে থেকে তাদের কোনো হাবিজাত হতো না। তারপর দল সেটা খবর রাখবে না। এবং ওখানে জামাত 1 নম্বর টার্গেট করেছিল আমাকে, 1 নম্বর টার্গেট ছিল আমাকে। তা আমি তো হারি না, আমার 1157 ভোটে দেখালো হার। তারপরে কেউ কি ভোট যোগ করলো, পোস্টাল ব্যালট, তারপরে 6,500 ভোট বাতিল থেকে আমাকে হারাচ্ছে। এটা কি আমার অপরাধ হয়ে গেছে? আমি কি ওখানে অপরাধ করেছে স্বতন্ত্র প্রার্থীতে, তাকে দাঁড় করে রাখার জন্য। আমার পাবনা 3 এবং 4, আমরা 50-60 ভোটে জিততাম, আমি আর হামজা 3। স্বতন্ত্র প্রার্থী দাঁড় করে না রাখা, আপনার বিরুদ্ধে কেউ কেউ দাঁড় করে রেখেছে, আমার না, আপনার বিরুদ্ধে দাঁড় করে রেখেছে। ছিল কি আপনার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে ওখানে জাকেরা পিন্টু নামে নিজের ভাইয়ের হত্যাকারী, 10টা খুনের আসামি। এবং দেখেন, সে যখন তাকে ডিসি অফিসে তার বিরুদ্ধে অভিযোগ আসলো, তার অনেকগুলো মামলা আছে, ডাটা দেয়নি, তথ্য দেয়নি। এবং 1% সমর্থন লাগে স্বতন্ত্র প্রার্থী, 10 জনকে ফোন করেছে, 6 জনই বলছে আমরা জানি না, বাতিল হয়ে গেল। সেখানে তারা নির্বাচন কমিশন আপিল করলো। আমার ওখানে আরেকজন মানে আইনজীবী আছে এখানে, শেষ করি, আইনজীবী ফর্মের, সে জেনে শুনে, সে নেতা আইনজীবী ফর্মের, জেনে শুনে দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি জেলা বেঞ্চের আহ্বায়ক, আমি চেয়ারপারসন প্রতিষ্ঠা, জেনে শুনে এই খুনির পক্ষে গিয়ে মিথ্যা তথ্য দিয়ে সেখানে তাকে বৈধতা দিল। ও যদি বৈধতা না পেত, অটোমেটিক্যালি আমি জিতে যাই। এটা তো আমি নির্বাচন কমিশনে মামলা করছি, এটাও তো আমি নির্বাচন কমিশন কিভাবে একটা খুনি, একটা 17 বছর জেল আর মামলা আছে, সেই মামলা থাকা অবস্থায় কিভাবে নির্বাচন কমিশন তাকে ইলেকশন করার সুযোগ দিল? তো সে আমার ব্যাপারে দল খবর রাখবে না, রাখা উচিত, সরাসরি খবর রাখবে না, প্রতিদিন তাদের খবর আসছে না, প্রতিদিন পেপারে আসতেছে না, প্রতিদিন ইউটিউবে আসতেছে না, একবার তো ডেকে জিজ্ঞাসা করা, তোমরা এগুলো কি হতেছো? এই বিষয়ে জনাব হাবিব, এই বিষয়ে বিরতির পর আলোচনা করবো। বিরতির আগে একটু জনাব আবু হেনা রাজ্জাকি, এই যে বিএনপির পক্ষ থেকে আসলে প্রধানমন্ত্রীকে আইডল হিসেবে সবাই উপস্থাপন করেন, সেটি স্বাভাবিক, তিনি দলের প্রধান, সরকারের প্রধান, এমপি মন্ত্রীরাও তাকে আইডল মানবেন। কিন্তু প্রধানমন্ত্রী যে দৃষ্টান্তগুলো বা নিদর্শনগুলো স্থাপন করছেন, আপনার দৃষ্টিতে কি তার মন্ত্রী, এমপি কিংবা দল সেটা আমি বলি করে কিনা? আপনার প্রশ্ন আমি বুঝছি। আপনি মনে করেন জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, ব্যক্তিগতভাবে আমি ওনাকে পছন্দ করি, ওনার ফ্যামিলি, ওনার মা বাবা দুইজনের সাথে আমার জীবনে দেখা সাক্ষাৎ হয়েছে। উনি একটা সিম্পল সাদা শার্ট বা হালকা রঙের শার্ট পরে ঘুরেন, কাজকর্ম করেন, চলাফেরা করেন, ফ্যান্টাস্টিক। রাষ্ট্রীয় প্রোটোকল মোতাবেক প্রোটোকল নিচ্ছেন না, সেই বিতর্কে আমি যাচ্ছি না, না উচিত কি উচিত না, আরেকটা চ্যাপ্টার। কিন্তু উনি এটা করছেন, কৃচ্ছতা সাধন করেন। একজন ওনার বিশিষ্ট উপদেষ্টা এমনও বলেন যে উনি দুপুরে 100 টাকার খাবার খান বা বিলো 100 টাকা। সেই উপদেষ্টার কাছে আমার প্রশ্ন, আপনার দুপুর বেলার মেনুটা আমাকে দেন, আপনি কয় টাকা খান? আপনি যে বিজ্ঞাপন দিতেছেন প্রধানমন্ত্রী 100 টাকার নিচে, আপনি খান কি? সে একই মেনু হবে? অফকোর্স নট, আমার ধারণা। 1 নম্বর। 2 নম্বর হইল, আপনি দেখেন তো কি পরিমাণ মন্ত্রীর রেগুলার স্যুট, ব্লেজার, টাইয়ের পর টাই চেঞ্জ করে যায়। তো আপনি কেন প্রধানমন্ত্রীকে আইডল বলেন? হোয়াই ইউ আর চিটিং ইয়োরসেলফ, ইউ আর নট লয়াল টু ইউর ওন ওয়ার্ডস। আপনি আপনার প্রধানমন্ত্রী পার্লামেন্টে বসে না, আপনার তো সুটেড মুটেড হয়ে যাইতে হবে কেন তাইলে? যদি তাকে মডেল ভাবেন, আমরা তো বলবেন আপনি আনফিট প্রধানমন্ত্রী হওয়ার জন্য, আপনি সুটমুট পরেন, আপনি না পড়লে আমাদের বেকায়দা হয়। 2 নম্বর, ট্রাফিক সিগন্যালে উনি দাঁড়ায় থাকেন, কোন মন্ত্রী ট্রাফিক সিগন্যালে দাঁড়ায় থাকে? ডোন্ট রেফার তারেক রহমান অ্যাজ ইউর আইডল অর মডেল। আপনাদের কোনো অধিকারই নাই যে তারেক রহমান সাহেব আপনি আপনার মডেল বলবেন। ওইটা বললে আজকে যে আমি তারেক রহমান সাহেব আমি তারে ফলো করতাম আমার যদি নেতা হইতো। কারণ আপনি নেতার গুণগান গাইবেন, নেতারে ফলো করবেন না, মানে কি? নামাজ না পড়লে দোজখে যাইতে হবে, নামাজ পড়েন না, কথার মানে কি? কাউরে ঠকাইলে পরে আপনি অভিশপ্ত হবেন, ঠকাচ্ছেন, তার মানে কি? আপনার অন্তত বিএনপির যারা বিজ্ঞাপন দেয় তারেক রহমান সাহেব সম্পর্কে প্রধানমন্ত্রীর আইডল মনে কইরা এই বলেন, আমি মনে করি তাদের কোনো রাইটই নাই। ইফ ইউ ডু নট ফলো ইউর বস, ডোন্ট রেফার ইউর বস। ভেরি সিম্পল।
আমার কাছে পরিষ্কার কথা। আপনি বসকে মানলে বসকে রেফারেন্স দিবেন, না মানলে রেফারেন্স দিবেন না। মানে আপনার দৃষ্টিতে আসলে সরকার বা দল তারেক রহমান ছাড়া ওগুলো কেউ বলার তাকে ক্ষেত্রে বলার ক্ষেত্রে বলা, তা নাহলে তাকে অনুসরণ করছেন না। অফকোর্স আপনি দেখেন না তার পাশে কয়েকজন সুটেড মুটেড থাকে। না শুধু পোশাক দিয়ে না, তিনি পোশাক যেভাবে পোশাক দেখবো না কেন? আপনি পোশাক বলে দিচ্ছে, ওনার অন্যান্য গুলা কি করে উনি? অন্যান্য জায়গায় ট্রাফিক সিগন্যালে কোন মন্ত্রী দাঁড়ায় থাকে দেখান না মারে, যে এক মন্ত্রী দাঁড়াইছে লাগলা গাড়ি দিয়ে, তারেক রহমান সাহেব তো দাঁড়ায় থাকেন, প্রধানমন্ত্রী দাঁড়ায় থাকেন। তাহলে আপনি আসলে দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বেশ কিছু কথা শুরুতেও বলেছেন, একটু আগে বলছেন নির্বাচনের সময়কার বিশেষ করে। আপনি কি মনে করেন যে ওই প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে? আমি আপনার সুবিধার্থে একটু জানিয়ে রাখি যে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির যে গণমাধ্যমে রিপোর্টগুলো আছে, সেখানে রাজনৈতিক সহিংসতায় মামলার পরিমাণ গত 6 মাসে প্রায় 3000। এখন আমরা তো আসলে সরকার ও বিরোধী দলের মধ্যে এরকম প্রকাশ্য কোনো বিরোধ দেখছি না, যদি হয়েও থাকে অধিকাংশ হয়েছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে। আপনি কি মনে হয় যে সরকার সামলাতে গিয়ে আসলে দল একটু অগোছালো অবস্থায় আছে বা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি? না, সরকার সামলানো যায়, এটা আমাদের ব্যক্তিগত, আমাদের নিজেদের কারণে এগুলি হচ্ছে। যে আমি এই কথাটা কেন বলছি, আমি বাংলাদেশে যতবার সেই 90 সাল থেকে যতগুলি ভবিষ্যৎবাণী করেছে সবগুলি হয়েছে। সব সরকার পরিবর্তনের সাথে সরাসরি জড়িত, দুইটা সরকার একজন বলা। আমার নিজের জীবনের কথা আমি বলেছি, আমাকে বলে আপনি এতগুলো ওই সরকার পরিবর্তন, এত তারিখের মধ্যে এই সরকার, এত তারিখের মধ্যে এই সরকার, আপনারটা কি হলো? আমারটা বলছি তো, আমি বলছি ভোট পাব ধানের শেষ হয়ে যাবে, জিতে যাবে দাঁড়িপাল্লা, অনেকবার বলছি, মিটিংয়ে বলেছি। আমার সামনে বেঈমান বিশ্বাস করে মির্জাফর ঘুরে বেড়াচ্ছে, আমার কর্মীদের বলছে, দেখছি তাই মির্জাফর ঘুরে বেড়াচ্ছে। আমি একটা পর্যায়ে বললাম নির্বাচন করবো না, কারণ হারাই দেওয়া হবে, প্রশাসন যেভাবে ষড়যন্ত্র করছে, সবাই না আপনি এত হাজার ভোট দিবেন, আপনি সরে যাবেন কেন? আমি বদনাম কমাতে চাই না। তারপর কি বলেছে, ওপেন জনসভা, মোটর সাইকেল ছিল বিদ্রোহী প্রার্থী, আমি মোটর সাইকেলকে নিয়ে ধান নিয়ে দাঁড়িয়ে ফেলে মাপবে, ঠিকই মাপলো, দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আমার ওখানে যে ওকে দাঁড় করে রেখেছিল যে সাবেক এমপি সিরাজ ইসলাম সর্দার, ওর নিজের সেন্টারে দাঁড়িয়ে পাল্লাকে দিল 1750 ভোট, আর তাকে দাঁড় করে রাখলে মোটরসাইকেল তাকে দিল 550, আমি পেলাম 1100। এখন কি পরিস্থিতি আমি এই কথা কেন বলতেছি, এই কথাটা বলছি আমার মানে মাননীয় দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতেছে, এই যে বেঈমান বিশ্বাসঘাতকদের কারণে জামাত 78টা আসন পেয়ে আজকে বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। কথায় কথা বলে লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা, এই এরা বিশ্বাসীরও পেত না। আওয়ামী লীগ ভোট দিয়ে, ভোট কিনে, ভোট চুরি করেও বিশ্বাসীরও পেত না। এখন যদি এই বিশ্বাসঘাতকরা, যারা তারেক রহমানের কথা শোনেনি, এত করে যে তার কোনো দেশে না আসলে আজকে আমাদের কি অবস্থা হতো, আমরা ক্ষমতায় যেতে পারতাম না। আমরা তার কথা শোনেনি, ম্যাডামের কবরের মাটি শুকায় নাই, তারপরে কথা দিয়ে তারেক রহমানকে কথা বলতে ওনার চোখ দিয়ে পানি বের আসার মতো অবস্থা, আমাদের সবার চোখ দিয়ে পানি পড়েছিল। আমরা বলেছিলাম আমরা যাকে নমিনেশন দেবেন তার পক্ষে কাজ করবো। এই বেঈমান বিশ্বাসঘাতকরা স্বতন্ত্র জানালো এবং তারা দলের বিরোধিতা করলো। এদের যদি আবার দলে ফিরে নিয়ে আসে, এরা আবার দলে ফিরে আসার চেষ্টা করতেছে, এদেরকে প্রশ্রয় দেয়। যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে দায়িত্ব থেকে স্থায়ী কমিটি যে গ্রুপিং বন্ধ করান, কিসের গ্রুপিং, ওটা গ্রুপিং বলতে নির্মূল করে দিতে পারে। পুরো বাংলাদেশের চিত্রটা সম্পর্কে, পুরো বাংলাদেশে যারা বিদ্রোহ করেছে কাউকে দলে নেওয়া উচিত না। দলে যদি নেয়, আমি এখন বলে যাচ্ছি, আমি ভবিষ্যৎ রাজনৈতিক একজন হিসেবে যতগুলি বলেছি সব হয়েছে আমার নিজের জীবন থেকে। জি বলেন। আগামী দিন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না, বিএনপি আগামী রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না যদি বিদ্রোহীদেরকে দলে এবার নেয়। আবার আগামীবার 3 জনকে দাঁড়াবে, এবার তো 78 জন দাঁড়িয়েছিল, আগামীর প্রত্যেকটা আসলে 2 জন 3 জনকে দাঁড়াবে। তাহলে বহিষ্কার হলেও, জিতলেও দলে আসা যায় ফিরে, হারলেও দলে ফিরে আসা যায়। আওয়ামী লীগের কাছে টাকা খাবে, বিএনপি জামাতের কাছে টাকা আবার দাঁড়াবে। বিদ্রোহী একটা দিক, কিন্তু যারা আসলে দলের প্রতি কমিটেড ছিলেন, ডেডিকেটেড ছিলেন, মানে ত্যাগী যাদেরকে বলা হয়, তারা কি মূল্যায়িত হচ্ছে সরকারে আসার পরে? না, অনেকেই তো অনেক জায়গা থেকে তারা সুবিধা নেওয়া শুরু করেছে দেখি, ওদের তো একদমই তার কারণ এত অপপ্রচার, এত কিছু পরে অগোছালো। তাই মাত্র কয়দিন সময় পেলেন, ম্যাডাম মারা গেছেন তার ভিতরে, তার কারণে আজকে বিএনপি ক্ষমতা এসেছে। তার কথা তারা শোনে নেই, তাদেরকে দলে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। তারেক রহমান যেভাবে আগাচ্ছেন, দেশকে যে ভাবছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড থেকে শুরু করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে করতেছেন, তার ওদের কোনো প্রয়োজন হবে না। আর রাজ্যকের সাথে আমি একমত, আমি যদি তারেক রহমানকে মডেল আইডল হিসেবে মেনে নিই, তাহলে আমাকে ফলো করতে হবে। আমি জানি যে তারেক রহমান যেভাবে চাচ্ছেন, আগেও চেয়েছেন, যে সমস্ত কর্মীরা বাইরে থাকতে পারে, বিয়ের পরে বসে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, ছোট বাচ্চা হয়েছে দেখতে পারে না, তারা যখন তারেক রহমান আহ্বান জানালেন যে আপনারা অপকর্মের সাথে জড়িত হবেন না, যারা শোনে নাই, বহিষ্কার করছে না তাদেরকে। কত সিরিয়াস, যারা ঘরে থাকতে পারে না, বাইরে থাকতে, মোহাম্মদ
কমিটির নেতা থাকতো মিরপুর কমিটির নেতা থাকতো যাত্রাবাড়ি, তাদেরকেও খাতের করেনি তারেক রহমান, তারা এই কর্মীদেরকে বহিষ্কার করছে। তখন সরকার তাদেরকে অ্যারেস্ট করতো ওদের অপকর্মের কারণে, তাহলে আমার দল আরেকটা স্বস্তি পাবে। তারেক রহমান ওই জায়গায় আছেন, তাই তারেক রহমানকে ফলো বিএনপি যদি না করে, বিএনপি আগামী দিনে বিএনপির জন্য মহাবিপদ। অতএব বিএনপি অনেক নেতারাই আছেন তারেক রহমানের পাশে, উনি যেটা বললেন সুটেড বুটেড বা অনেকেই অনেক কিছুর সাথে জড়িত হয়ে যাচ্ছে, কিন্তু তারেক রহমান কোনটার সাথেই জড়িত না। উনি দেশটাকে ভালোবেসে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আমি মনে করি, আমি এটুকু বলতে চাই, কেউ অপরিহার্য না। তো বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান বাংলাদেশের জন্য অপরিহার্য একজন ব্যক্তি, একমাত্র প্রদীপ। এই প্রদীপ যদি দলীয় কোনো ষড়যন্ত্রে, দল নেতাদের কোনো কারণে এবং কোনো ষড়যন্ত্রের কারণে এই প্রদীপ যদি নিভে যায়, বাংলাদেশ অনেক দিনের অন্ধকারে নিমজ্জিত হবে না আমি মনে করি। তাই তারেক রহমানের নির্দেশ যারা মানবেন না, তারা ফলো করবেন না, ওনার চাওয়াকে যারা বিএনপি করে গ্রহণ করবেন না, তাদের দল করার কোনো অধিকার নেই। আপনারা যে কি মানে শেষ দিয়ে আমি শুরু করি, শেষ দিয়ে শুরু করেন, সঙ্গে একটু বলবেন যে যেহেতু আমাদের আলোচনার বিষয় সংসদ না রাজপথ, বিরোধী দলীয় নেতা অভিযোগ করেছেন যে সংসদে বা সংসদের বাইরে তারা আসলে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার, সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, বা আপনি কি মনে করেন যে এই অধিবেশনেও যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা অর্থাৎ সংস্কার কেন্দ্রিক সমঝোতা না হয়, তাহলে কি আসলে বিরোধী দলও এই যে 6 মাসে তাদের যে রূপ দেখিয়েছে ভিন্ন কোনো রূপ দেখাতে পারে কিনা? বিষয়টা হচ্ছে যে আপনার পার্লামেন্ট, আমি আগেও বলছি, পার্লামেন্ট দাবি দেওয়ার জায়গা নয়। দাবি দেওয়ার ভিত্তিতে পার্লামেন্টে আইন প্রণয়ন হবে। কাজে পরবর্তী অধিবেশন আইন সংক্রান্ত, যেহেতু পরবর্তী অধিবেশন পরিষ্কার তাকে আইনে যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যে ওনারা আইন সংশোধন কি সংবিধান সংশোধন করার কমিটি বানাইছে, বিরোধী দল থেকে সংসদ মেম্বার চাইছে, বিরোধী দল গেলেই কি আর না গেলেই কি? ওনরা কি বিরোধী দল নিয়ে খালি একটা আইওয়াস বলতে চায় যে ওনরা যা পাস করবে 2/3 মেজরিটি যেহেতু আছে, ওনাদের খালি সম্মতি, বিরোধী দল দরকার নাই তো আপনার। আপনি কি বিরোধী দল সাথে নিয়ে খালি বুঝাইতে চান জাতিকে যে বিরোধী দল আমার সাথে আছে? কারণ সেদিন রাষ্ট্রপতি নির্বাচন যখন হইলো, তারপরে ভোটাভুটি হলো, তারপরে তো আমরা একটা স্টেটমেন্ট পাইছি কি, এই ভোট দিয়ে প্রমাণ করলেন যে 70 অনুচ্ছেদ নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তো এই ধরনের কথা বলছেন, তো আপনি এই কথা বলে তো এটা একটা, আরে আপনি করতেছেন ইলেকশন করবে কি? তো আপনি যে আবার কালকে বলেন ওইটার ভিতরে বিরোধী দলের সদস্য হয় আর তারপরে পাস, তো আপনারা যেটা বলেন সেটা চূড়ান্ত 2/3 মেজরিটি আপনার কাউকে লাগবে না। আপনি বলছেন অক্ষরে করেন না পালন, আপনি অন্য লোক খোঁজেন কেন? ইউর ইন্টেনশন ইজ নট গুড। তো এখন যদি অক্ষরে অক্ষরে পালন করার ক্ষেত্রে তাদের দাবি দেওয়ার মতো না হয়, তাদের অপশন কি থাকবে? কাজে যদি তারা রাজপথে যায়, আমি জানি না যাবে কি যাবে না, না যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে যে আরাম আয়েশ পাইতেছে 68টা সিট জামাতের, তার সাথে 8টা-9টা মহিলা আসন নিয়ে 76টা। কারণ তাদের স্বপ্ন কি? জামাত স্বপ্ন দেখে না ক্ষমতায় যাওয়ার, আমার ধারণা বলছি, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না, এইটা হায়েস্ট সিট পাইছে। সুতরাং 5 বছর যদি থাকে পতাকা লাগায় ঘুরতেছে, সেটা তার ব্যাপার, আমি এটা কোনো স্যাটার অর্থ বলি নাই ইত্যাদি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি আবার বলছি, দায়িত্বটা টোটালটা আপনার। আপনার 2/3 মেজরিটি আছে, আপনি অন্য লোক খোঁজেন কেন? আপনি অক্ষরে অক্ষরে পালন করে দেখান না, দেখান, আপনি অক্ষরে অক্ষরে পালন করে দেখান, আপনার কোনো লোক লাগবে না। আপনি আইন পাশ করার সময় আপনার পক্ষের সব করেন, অন্যগুলা করেন কি করেন না। সুতরাং বিরোধী দল যদি 11 দলীয় জোট বলেন, বিরোধী দল জোট, তারা যদি সংসদের বাইরে আন্দোলন করে, তার দায় টোটালটাই এই সরকারের, যেহেতু 2/3 মেজরিটি আপনার। ওই প্রসঙ্গে কি একটু বুঝিয়ে বলবেন কিনা যে সংশোধন কমিটি 17 জনের হওয়ার কথা ছিল, 12 জন, আইনমন্ত্রী ওই দিনও বলেছেন যে আমরা বাকি 5 জনের জন্য অপেক্ষা করব, তারা এলে ভালো হয়। আপনার কি মনে হয় যে সংশোধন কমিটি নাম দেওয়ার কারণে আসলে সংস্কার আর সম্ভব না? সংশোধন যখনই শুনেন, এই বাংলাদেশের লোক এত বলদ না, সংস্কার আর সংশোধন তো এক কথা নয়। যদি এক কথা হইতো তাহলে আপনি সংস্কারই করেন। আমি কি বুঝাইতে পারছি? এর চেয়ে আর কেমনে বুঝায়? আমি আবারও বলছি, সংস্কার আর সংশোধন এক কথা নয়। যদি দুইটার অর্থ এক হইতো তাহলে আপনি তো সংস্কার কমিটি করতে পারতেন। ওনারা খুব ভালো বুঝেন। অর্থাৎ আপনি 2 জায়গায় বিট্রে করতেছেন। নাম্বার 1, জুলাই সন্ধ্যার ভিতরে বলা হয়েছে গণভোটের আলোকে সংস্কার করা, আর আপনার যে 30 দফা সেখানেও আছে সংস্কার, সেগুলোতে শিফট করে আপনি আসছেন সংশোধনে। তাহলে পরিষ্কার আপনি বিট্রে করছেন আপনার 30 দফার সাথে, আপনি বিট্রে করছেন জনগণের কাছে দেওয়া গণভোটের আলোকে যে প্রতিশ্রুতি, দুটো বিট্রে করছেন। এর আলোকে যদি কেউ রাজপথে যায়, সেটার জন্য দায়িত্ব আপনার। আর আপনি যে 17 জন খোঁজেন কেন? আমি আবারও বলছি, একটু দেওয়ার জন্য, প্রলেপ দেওয়ার জন্য। হ্যাঁ, ওনারাও ছিল,
এইগুলা হবে না। শেষটা সম্ভবত কি একটা বলতে যাচ্ছিলেন? আচ্ছা, আরেকটা কথা বলছি যে আভ্যন্তরীণ যে জটিলতার কথা উনি বলছে, পরিষ্কার আভ্যন্তরীণ জটিলতা আছে। আপনি একদিকে তাকায় দেখেন, কতগুলো জায়গা আমি আপনাকে বলি। সম্প্রতি আমরা শুনছি কি, আমাদের যখন সিলেক্ট হইলো যে আমাদের নাকি ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতির নমিনেশন, সাথে সাথে সিদ্ধান্ত হয়ে গেল এলজেডি মন্ত্রী হবেন স্বরাষ্ট্রমন্ত্রী পদ খালি হলে এনি সাহেব হবেন স্বরাষ্ট্র। পরিষ্কার, এবং সংবর্ধনা হয়েছে ইত্যাদি, বহু কিছু সারা দেশ জানে। তার পাশাপাশি আবার ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন, মঈন খান হয়ে গেলেন এলজিআরডি মন্ত্রী। মানে এই যে ফ্লেক্সিবিলিটি, মানে আপনার পলকের মধ্যে এইটা সেটা হলো, তাহলে এইটুক কনসিস্টেন্সি আপনাদের নাই, এইটুক সিদ্ধান্ত। ওটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। অফকোর্স ঘোষণা ছিল না, কোথায় না, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। এটা গণমাধ্যমের খবর, অনুমান নির্ভর নিশ্চয়ই। গণমাধ্যম কি মিথ্যা বলছে? না, মিথ্যা বলে না, কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কি ওটাকে আমরা ভালো কিছু ধরে নিতে পারবো? 2 নম্বর আসেন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকলেন। আমার এগুলো নিয়ে হেডেক নাই, কিন্তু এতে বোঝা গেল এই যে যেই জটিলতা হইলো, আবার উনি চেঞ্জ করতে চাইছেন কি চাইছেন না আমি জানি না, কিন্তু আলোচনা গেল ছিল এবং এলজিআরডি মন্ত্রী ফাইনালি মঈন খান হইলো। এই যে ইনকনসিস্টেন্সি, অসামঞ্জস্য, এটা হওয়ার কথা না, একটা পরিকল্পিত সরকারের মধ্যে হওয়ার কথা না ভাই, তর্ক করতে পারেন। 2 নম্বর আসেন, আপনি 6 মাসের মাথায় তথ্যমন্ত্রী পাল্টাই দিলেন, ভালো কথা, আপনি পাল্টাইতেই পারেন, কিন্তু তথ্যমন্ত্রী যদি খুব ভালো পারফরমেন্স করে থাকেন এখানে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গভর্নমেন্টের চিন্তা অনুসারে, তাহলে পারফরমেন্স যদি আরেকটা মন্ত্রণালয় তাকে সরাই দিত, তখন আমি বুঝতাম যে এই মন্ত্রণালয় খুব ভালো করছেন, তাই ওনাকে আরেকটা মন্ত্রণালয় দিছে যেটা দুর্বল, সেটাকে তাজা করার জন্য। কিন্তু ওনাকে তো ক্লোজ করে ফেললেন অ্যাডভাইজার হিসেবে। গল্প আপনি যতই করেন, অ্যাডভাইজার আর মন্ত্রণালয় তো এক নয়। এখন আপনি আমদানি পার্থ সাহেব, ওটা নিয়ে আমার ডিবেট নাই, কিন্তু এই যে পরিবর্তনটা, এতে মনে হচ্ছে যে গভর্নমেন্টের ভিতরে একটা অস্থিরতা বিরাজ করতেছে। অস্থিরতা বিরাজ না করলে এই সমস্ত বিষয়গুলো হয় না। এরে বানাবো এলজিআরডি, এরে দিব স্বরাষ্ট্রমন্ত্রী, এই 2 জনের বাদ দিয়ে আরেকজন দিয়ে দিলাম এলজিআরডি, আবার তথ্যমন্ত্রী, এগুলো কিন্তু একটা অস্থিরতা বোঝা যায়। একটু সম্পূরক জেনে নেব যে যেসব মন্ত্রণালয় আলোচিত ছিল যে এই জায়গায় পরিবর্তন আসতে পারে, আপনি গণমাধ্যমের কথা যেহেতু বলেছেন, সেই হিসাবে বললাম যে বা পারফরমেন্স বিচারে যাদেরকে আসলে মনে হচ্ছিল যে এইসব জায়গায় হয়তো পরিবর্তন আসবে, সেই জায়গাগুলোতে কিন্তু পরিবর্তন আসেনি। সেটাও কি আসলে আপনার, যেমন একজনের কাছে 3টা মন্ত্রণালয় আছে, অনেকেই ধারণা করছিল এখান থেকে একটা মন্ত্রণালয় শিফট হইতে পারে, হয় নাই। তারপরে ধরেন বিদ্যুৎ মন্ত্রী বলতেছে এর চেয়ে ভালো কিছু দেওয়া যাবে না আমরা আপাতত। এগুলো আপনি বলতে পারেন না ভাই, সরকার থেকে আপনি বলতেই পারেন না যে 2 বছরের মধ্যে কিছু করবেন। আপনি বলতে পারেন 2 বছরের মধ্যে পারবেন না, আপনাকে ধাপে ধাপে লজিক দিতে হবে। যেমন আমাদের আদালতের নিয়ম আছে যে 30 দিনের মধ্যে একটা মামলা করার কথা, এইটা আমি দেখা গেল 1.5 বছর পর করতে গেছি। ইউ বিলিভ ইট অর নট, কোর্টকে বুঝাইতে হয় 30 দিনের মধ্যে যেটা করার কথা ছিল, আপনি সেটা 120 দিন পরে আসছেন, লাইন বাই লাইন না দিনওয়ারি ব্যাখ্যা দিতে হয়, দিয়ে কোর্টকে স্যাটিসফাইড করতে হয়। তা আপনি জনগণকে স্যাটিসফাইড করেন, একটা লাম্প সাম বইলে দিলেন 2 বছরে পারবেন না, হোয়াই উইল সিট ওভার দেয়ার? আপনি জনগণের ধাপে ধাপে বুঝাই দেন 2 বছরে পারবেন না, কেন পারবেন না, করতে কতদিন লাগবে, কি করবেন, ভাই আপনাকে বলতে হবে। 2, আপনি গ্যাস দিতে পারতেছেন, গ্যাস বিল নিতেছেন, বিদ্যুৎ বিল বাড়াইতেছেন, আপনাকে বলতে হবে সঠিক ব্যাখ্যা, জনগণকে বুঝাইতে হবে, জনগণদের স্যাটিসফাইড করতে পারেন আমি এই টাকাটা নিয়ে এই করতেছি, আপনারা না দিলে আপনি ব্যাখ্যা দিচ্ছেন না, আপনি বীর দর্পে শেখ হাসিনার স্টাইলে বলতেছেন 2 বছরে দিতে পারবো না, হোয়াই উইল সিট ওভার দেয়ার? আপনি পারবেন না তো বসবেন কেন? কোনো লজিক নেই তো। আপনি পারবেন না তো বসবেন কেন? আপনার বাসায় চাউল নাই, আপনি কি ঘরে বলতে পারবেন 15 দিনে চাউল পাবেন না? বলেন না আপনার ঘরে, দেখি কি হয়। আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি বলেন না আপনার ঘরে যে আমার ঘরে 15 দিন চাউল আসবে না। আচ্ছা, আমরা মানে শেষের দিকে হাবিবুর রহমান আবিব, প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াই ইউ সিট ওভার দেয়ার, তিনি প্রশ্নটা করেছেন, মানে কেন আসলে তাহলে তারা থাকবেন, এই প্রশ্ন উত্তর যদি আপনি দেন। আর সাথে একটু যোগ করতে চাই যে সামনে লং মার্চ আছে 11 দলীয় জোটের, এটা তাদের রাজনৈতিক কর্মসূচি, সংস্কার নিয়ে তারা বলেছে যে তারা জনগণের সাথে নিয়ে আন্দোলন করবে, দ্রব্যমূল্য সহ বিদ্যুৎ জ্বালানি সংকট সহ বেশ কিছু ব্যাপার সামনে আসছে, এগুলোতেও হয়তো বা কিছু কর্মসূচি থাকবে, সামনে স্থানীয় সরকার নির্বাচন। আপনার কি মনে হয় বিএনপি সরকারের কর্মকৌশল কি হবে এগুলো সামলানোর জন্য, এবং বিএনপির দল হিসেবে তার রাজনৈতিক কৌশল কি হবে? এখানে আমি খুব পরিষ্কার বক্তব্য দিতে চাই। আবহাওয়া রাজ্জাকিতে অনেক কথা বললেন, তাকেই জিজ্ঞাসা করতে চাই। যেমন আপনি বললেন যে তারেক রহমানকে বলবেন রোল মডেল, আপনি স্যুট প্যান্ট পরে স্যুট কোট পরে তার পিছনে যাবেন, আমাদের বলার অধিকার নাই। ঠিক তেমনি হবে যে 11 দলীয় জোট, যে জামাত জোট, তারা জুলাই সনদ স্বাক্ষর করবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল, এনসিপি বলেছে তো আমরা করবই। পরে জামাত সেখানে করতে হলে এনসিপি রাগ করে চলে গেল কক্সবাজার। ওখানে কি ছিল? ওখানে তো জুলাই সনদ ছিল,
5% নারীদেরকে আমরা সংসদ সদস্য পদে নমিনেশন দেব, দিয়েছে। 100% প্রতারণা করছে। আবার ছিল জুলাই সনদে আপনারা দিয়েছেন? যে আমরা পারিনি, আমরা চেষ্টা করেছি 3%, 3.5% দিয়েছি, তো একটাও দেয়নি। 100% প্রতারণা করেছে। তারপর বিরোধী ডেপুটি স্পিকারকে নেওয়া করা ছিল, দেয়নি। 100% প্রতারণা করলো। যারা প্রতারক, পরীক্ষিত প্রতারক, 100% এক পাক করে নির্জল্লা, মানে নিরঙ্কুশ প্রতারণা করলো যারা, তারা যদি এখন বলে হানা ভোটের বাস্তবায়ন করতে হবে, করে নাই, কিন্তু বলে নাই। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমি অক্ষরকে পালন করতে চেষ্টা করতেন, একবারে সব হবে না। এখানে আমি আপনার কথা বলি যে গণভোটের কথা বললেন, আমি আজকে পরিষ্কার করে আপনার কাছে বলতে চাই, আমি গণভোটে হাঁ দিয়েছি, আমাদের চেয়ারম্যান হাঁ দিতে বলেছেন, সবাই বিবেকের সাথে প্রতারণা করেছি।